গেমিংয়ের যাত্রাটা শুরু হয় আপনার 17 সালের শেষের দিকে। তো এরপরে তখন তো নর্মালি খেলতাম। তো নর্মালি গেম টেম খেলার পরে দিয়ে যখন ওই স্পোর্ট সম্পর্কে আসলে জানতে পারি, তো তখন আমাদের প্রথমবার যখন ফ্রি ফায়ার থেকে টুর্নামেন্ট লঞ্চ করা হয়, তখন ওটা ছিল ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ছিল আর কি, যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ। তো ওটা দেখার পরে আমি চিন্তা করলাম যে অযথা আমি গেম খেলতেছি অনেক বছর ধরে, আমি প্রায় 2014 সাল থেকে আমি গেম খেলতেছি, কিন্তু কখনো এই জিনিসটা সম্পর্কে তেমন একটা আইডিয়া বা তেমন একটা ইন্টারেস্ট আমার জাগে নেই, বা আমি নোটিস করি না বেসিক্যালি। তো যখন ওই জিনিসটা 18 সালে আমি নোটিস করি, তখন চিন্তা করি আমি শুধু শুধু গেম খেলে সময়টা নষ্ট কেন করবো, আমি কিছু একটা করি। কারণ ওখানে দেখা যায় ওটা অনেক বড় আসর, আপনি তো রিসেন্টলি গেছেন, তো দেখছেন ওখানে বাইরের কান্ট্রির আসরগুলো কত বড় বড় হয়ে থাকে, প্রাইজ মানিও হিউজ থাকে, প্রায় $1 মিলিয়ন মতো প্রাইজ মানি থাকে, $2 মিলিয়ন থাকে। তো অনেক, প্রায় 10-12 কোটি টাকা, 15 কোটি টাকা প্রাইজ মানিতে এমনিই থাকে। তো ওই জিনিসটা, ওই সব কিছু দেখার পরে আমার ইন্টারেস্ট অনেক বেশি জাগে যে গেম খেলে অযথা সময় কেন নষ্ট করবো, আমি গেমটাকে যদি ওখান থেকে কিছু একটা যদি আর্নিং করতে পারি, বা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার একটা বড় সুযোগ ওখানে থাকে। তো যার কারণে আমার ইন্টারেস্টটা ওখান থেকেই জাগে যে আমি একটা কিছু করতে পারলে আমার আর্নিংও হবে, আমি দেশকে রিপ্রেজেন্টও করতে পারবো। আসলে ওখান থেকেই আমার ইচ্ছা জাগে যে না, আমি একটা টিম এখন গঠন করবো। তো 2018 সালে ট্রাই করছি অনেকগুলা, একটা টিম নিয়ে ক্যারি করছি, বাট ওটা নিয়ে তেমন একটা ক্যারি করে আসলে পোষাইতে পারি নাই। বাট মোটামুটি একটা কমিউনিটিতে ভালো নাম তখন হয়ে যায়। এরপরে 19 সালের ডিসেম্বরের 3 তারিখ বেসিক্যালি আমি জব ব্রেকার্সটা গঠন করি, 3-4টা প্লেয়ার নিয়ে। আমার পরিচিত যে প্লেয়ারগুলো ছিল ওদেরকে নিয়ে আমি একটা টিম ফর্ম করি, দি জব ব্রেকার্স নাম দিই। একদম শুরুর টিমে কারা ছিল? একদম শুরুতে কোনটা, জব ব্রেকার্সের আগে নাকি? না, জব ব্রেকার্স যেটা বলেন না, যে 19 সালের শুরুর দিকে ফার্স্ট টাইম যখন জব ব্রেকার করলাম। জব ব্রেকার্সে তখন আমাদের সাথে স্যাডনেস ছিল একজন, সাদমান রাতুল, আরেকজন আপনার লিওমোর ছিল, ও তামজিদ রাতুল, তারপরে আপনার একজন ছিল মুন্না নামের, আরেকজন ছিল রয়্যাল এম, তার গেম নেম ছিল। এই 4জন নিয়ে আমরা শুরু করি। এরপরে একটু পারিবারিক অসুবিধার কারণে রয়্যাল এম যে প্লেয়ারটা ছিল, ওটা খুবই স্কিলফুল একটা প্লেয়ার ছিল, সে ঝরে পড়ে আর কি। সে সিদ্ধান্ত নেয় যে না, আমি গেমিং আসলে কন্টিনিউ করতে পারবো না। তো তখন আমি একটা আন্ডারডগ প্লেয়ার আমার চোখে চোখে ছিল, তো ওটা জেবি চিতা। তো তখন এরপরে চিতাকে তখন আমি টিমে নিয়ে আসি। তো ওই 4জন নিয়ে আমরা তখন শুরু। না, জেবি চিতা প্রসঙ্গে তো অবশ্যই কথা বলবো। জব ব্রেকারের সঙ্গে আসলে জেবি চিতার নামটা অনেকটাই জড়িত, এবং আমি এখনো দেখি যে বিভিন্ন বড় বড় টুর্নামেন্টগুলো যখন হয় বাংলাদেশে বিশেষ করে, তখন দেখি যে জেবি চিতা নামে একটা আলাদা বোর্ডই থাকে। তো ওনার সম্পর্কে আসলে আমারও অনেক জানার আগ্রহ আছে কিছুটা, সেটা একটু পরে আসছি। 19 সাল থেকে এখন 26 সাল, হ্যাঁ। তো আমি যদি বলি জব ব্রেকারে সে শুরু, আর এই 26 সালে এসে আপনার কাছে কি মনে হয়, কতটা এগিয়েছে বা কতটা প্রাপ্তি? আসলে প্রাপ্তিটা অনেকটুকু থমকে গেছে। আপনারা তো জানেন যে মাঝখানে নিষেধাজ্ঞাটা আসার কারণে, তো হয়তো বা প্রাপ্তিটা অনেক বেশি হইতো, কিন্তু যেটা আসলে ওই জায়গায় 21 সালেই থমকে যায়। 21 সালেই বলা যায় যে শুরু, বিশেষ শেষ থেকে শুরু। তো 21 সালেই শুরু, 21 সালেই বিষয়টা থমকে যায়, জিনিসটা আর আগায় নাই। কিন্তু 25 সাল থেকে আমরা তো আবার দেখতেছি যে অ্যাক্টিভিটি অনেক সুন্দর করে আগাচ্ছে। এখন মোটামুটি যথেষ্ট পরিমাণ সব কিছু ভালোই যাচ্ছে। কিন্তু জব ব্রেকারের ব্যাপারটা বলা যায় মানে আনলাকি, সবসময় বলা যায় যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হয়, জব ব্রেকার নাকি সেখানে রানার্স আপ হয় সবসময়। যেটাতে রানার্স আপ হতে হয় সেটাতে থার্ড হয় আর কি, ব্যাপারটা এরকম আর কি। এই এই পোড়া কপাল কেন জব ব্রেকারের? আসলে এটা সম্পর্কে আমার ওরকম ধারণা নাই, হয়তো বা নিয়তির খেলা সিনেমার মতন। হ্যাঁ, কারণ আমার প্রথম চ্যাম্পিয়নশিপ, ওটাও 1 পয়েন্টে আমরা সেকেন্ড হই, একদম জিততে জিততে ওই জিনিসটা হেরে যাই। এরপরেরটাও অলমোস্ট জিততে জিততে হাতের নাগাল থেকে চলে যায়, যেটাতে ওই চিতা সহ ছিল 25 সালের যেটার কথা। মাঝখানে আরও অসংখ্য টুর্নামেন্ট, অনেকগুলো টুর্নামেন্টে আমরা আসলে সেকেন্ড হই, অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টেজে অনেকগুলো সেকেন্ড হই। সাউথ এশিয়া শোডাউন হয়, ওটাতে আমরা সেকেন্ড হই। ট্রাই নেশন হয়, ওটাতে আমরা থার্ড হই। এরকম অনেকগুলো থার্ড হয়েছে আবার 1 পয়েন্টে। মানে আমাদের ডিস্টেন্সটা অল্পের জন্য থাকে, অনেকে একটু ডিস্টেন্সে থাকে বা একটু দূরে থেকে হারে, আমরা এমন জায়গায় গিয়ে হারি, একদম কাছে গিয়ে হারি আর কি। তো ওটাই একটু হতাশা তো থেকেই যায়, বাট কেন জানি হয় ওটা আমি নিজেও জানি না। আচ্ছা, এই হতাশা কতদিন চলবে? কাটার মতো অবস্থা কি আছে কিনা? মানে মাঝে মাঝে ভক্তরা তো দেখি যে মানে একটু নিরাশ হয়ে যায় যে জব ব্রেকার কেন লাস্ট মোমেন্ট মানে তীরে এসে তৈরি ডুবাচ্ছে। আসলে আমাদের যেই টিমটা নিয়ে ফর্ম করা, ওটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে আগাচ্ছিলাম। ইন্টারন্যাশনাল স্টেজেও আমরা অনেক ভালো পারফর্ম করতেছিলাম। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেগুলো আমরা খেলতেছিলাম ওগুলো সবগুলোতে ভালো পারফর্ম করতেছিলাম, কিন্তু সময়ের সাথে ওই যে গেমের যে নিষেধাজ্ঞা, ওটার কারণে আমার প্লেয়ার ঝরে পড়ে। তো প্লেয়াররা আমার একটা টিমমেট স্যাডনেস যে রাতুল, ও আপনার সাদমান, তো ও জোরে পড়ে, ও লেখাপড়ায় আসলে অনেক বেশি মনোযোগী। এখন যখন নিষেধাজ্ঞা আসে তখন তার গেম খেলে তো লাভ নেই। আমাদের মাইন্ডসেট একটাই যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করব, তো ওইটাই মাইন্ডসেট। তো ওটাই যদি নিষেধাজ্ঞায় পড়ে যায় তাহলে তো আসলে খেলার কোনো অর্থ নেই। তো যার কারণে ওই খেলাটা তখন
এক্সিট করে আর কি। তো এরপর আর খেলা না, কিন্তু 2025 সালে আমরা আবার কামব্যাক করি সবাই মিলে, চিতা সহ আমরা সবাই একসাথে করি। ওটা তো আমরা অল্পের জন্য মিস করি সেকেন্ড ওয়ে। তো এরপরেই আসলে স্যাডনেসও রিটায়ারমেন্টে চলে যাই, চিতাও ইন্তেকাল করে। তো যার কারণে এখন রয়ে যাই আমি একা। তো এই 25 সালের পর থেকে আমি একা হয়ে যাওয়াতে আসলে এখন আবার নতুন করে সেই 19 সালের মতো করে গোছানোর যে ব্যাপারটা, এটা আসলে এখন হয়ে উঠতেছে না।